সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দেশে আজ থেকে গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডার প্রায় 2000 টাকা। গ্যাসের চরম সংকট দেশে তৈরি হয়েছে। স্পট মার্কেট থেকে সরকারের গ্যাস কিনতে হচ্ছে দাম অনেক বেশি দিয়ে। ইরান যুদ্ধের কারণে এটা হয়েছে, কিন্তু এটা তো জনগণের উপর একটা প্রচন্ড চাপ তৈরি হচ্ছে। দেখুন, আমাদের দেশে ব্যবসায়ের যে সিন্ডিকেট, তারা তো সরকারি নির্দেশনাও মানে না, বাজারে সরকারের নির্ধারিত দামও মানে না। যখন সরকারের নির্ধারিত দাম ছিল 1341 টাকা, তখন কিন্তু আমাদের 1500 থেকে 1600 টাকা দামে প্রতি সিলিন্ডার গ্যাস মার্কেট থেকে কিনতে হয়েছে। আর এখন সরকার প্রায় 1700 টাকা দাম নির্ধারণ করেছে, একদিনে প্রায় 400 টাকা বাড়িয়েছে। সেটা বাজার থেকে আমাদের প্রায় 2000 টাকা দামে কিনতে হবে, এবং যদি বাজারে সাপ্লাইয়ের সংকট হয় তাহলে 2000 টাকাও পাওয়া যাবে কিনা সন্দেহ। দেশে এক তীব্র জ্বালানির সংকট তৈরি হয়েছে, তেল গ্যাস সবকিছু, এবং আগামী 2 বা 3 সপ্তাহ পরে কি হবে কেউই জানে না। কারণ হরমুজ প্রণালী প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার জন্য গ্যাস বা তেল কোনোটাই ঠিকঠাক আসতে পারছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের যে অপশন সেটাও কিন্তু অনেক সীমিত। কারণ আমাদের দেশে যে তেল রপ্তানি করা হয় তার বেশিরভাগই সৌদি আরবিয়া, কাতার, এসব দেশ থেকে করা হয়, এবং এইসব দেশ থেকে যে সকল জাহাজ আসে তার বেশিরভাগই আসে হরমুজ প্রণালী হয়ে। মাঝে যে রিপোর্ট আসছিল যে বাংলাদেশের 6টি জাহাজ হরমুজ প্রণালী থেকে বাংলাদেশে আসার জন্য ইরান অনুমতি দিয়েছে, কিন্তু পরে গতকালের একটা রিপোর্টে দেখা গেল যে সেই 6টি জাহাজের 5টা জাহাজের কোনো খোঁজই নাই, একটা জাহাজ হয়তো আসতে পারছে। তো এখন এই জ্বালানি তেলের যে সংকট, এর থেকে পরিত্রাণের আসলে উপায় তো তেমন দেখা যাচ্ছে না। কারণ আমাদের তেলের বা গ্যাসের যে আমদানি, এটা তো ডাইভার্সিফাইড না। আমরা সুনির্দিষ্ট একটা দুটো দেশের কাছ থেকে তেল গ্যাস কিনি। গ্যাস শুধু কাতার থেকে কেনা হয়, প্রায় সম্পূর্ণ গ্যাসই। তো এটার যদি ডাইভার্সিফাইড থাকতো, যে অনেকগুলো দেশ থেকে কেনা হয়, তাহলে কিন্তু হয়তো অন্য অন্য বিভিন্ন রুট দিয়ে আসার সুযোগ থাকতো, সেক্ষেত্রে সমস্যা অনেক কম হতো। যেমন রিপোর্ট আসছে যে ইন্ডিয়া নাকি প্রায় 40টা দেশ থেকে তেল কেনে। তাদের তেলের যে সাপ্লাই, এটা খুবই ডাইভার্সিফাইড। তাদের এলএনজির একটা সংকট তৈরি হয়েছে, এটার কারণও কিন্তু ওই একই, যে তারা বেশিরভাগ এলএনজি কাতার থেকে কেনে। কিন্তু তারা যেহেতু তেল অনেকগুলা দেশ থেকে কেনে, তেলের সংকট কিন্তু তাদের তেমন একটা হয়নি। উপরন্তু তারা বাংলাদেশ, ভুটান, নেপাল, এই 3টা দেশকে এই সংকটকালেও অনেক তেল তারা দিচ্ছে, সাহায্য করছে। তো আসলে এ প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমাদের জিওগ্রাফি অনেক ছোট এবং আমাদের ইকোনমি বা মিলিটারি পটেনশিয়ালও অনেক কম, যার জন্য ওয়ার্ল্ড স্টেজে বাংলাদেশের যে ইম্পর্টেন্স বা আমাদের যে ইনফ্লুয়েন্স, এটা কিন্তু খুবই কম। সেক্ষেত্রে আমাদের অনেক প্রভাবশালী দেশ বা বিভিন্ন দেশের সহায়তা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। এই জ্বালানি ক্ষেত্রটাই বলুন, জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশকে ভারত সাহায্য করছে। বাংলাদেশ আমেরিকার কাছে সাহায্য চেয়েছে, যেন তারা অনুমতি দেয় যে রাশিয়া থেকে যেন বাংলাদেশ তেল কিনতে পারে। দেখুন, এইটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এই যে আমেরিকার কাছ থেকে আমাদের অনুমতি নিতে হচ্ছে রাশিয়ার তেল কেনার জন্য, এটা কিন্তু একটা বড় ক্রাইসিস। কারণ দেখলাম যে কিছুদিন আগে একবার অনুমতি চাওয়া হয়েছিল, সেটা মনে হয় অনুমতিটা আসে নাই, আবার চাওয়া হয়েছে। তাহলে আমাদের যে ক্রাইসিস মোমেন্টে আমরা কেন অন্য দেশের কাছ থেকে অনুমতি নিব? আমাদের তো টাকা আছে, আমাদের টাকা থাকলে ভাই আমরা যার কাছ থেকে পারি তার কাছ থেকে কিনে নিব।
এরকম যদি আপনি শৃঙ্খলে আপনার দেশকে আবদ্ধ করে ফেলেন, তাহলে তো ভাই সংকটজনক পরিস্থিতি, এটা তো সামাল দিতে পারবেন না। কারণ রাশিয়ার তেল কিনা এই মুহূর্তে সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে কম ব্যয় সাপেক্ষ। কারণ মিডল ইস্টের বেশিরভাগ দেশের তেল আপনি এই মুহূর্তে পাবেন না, কারণ সেখানে একটা বড় আকারে যুদ্ধ হচ্ছে, ইরান বিভিন্ন দেশে হামলা করছে, তাদের প্রোডাকশন লাইন অনেক হ্যাম্পার, যার জন্য আপনি তো চাইলেও হঠাৎ করে পাবেন না, এবং একটা ডিল ছাড়া তো আপনাকে এইভাবে দিবে না। রাশিয়ার তেলটা পাওয়া অনেকটা ইজি, কারণ রাশিয়ার তেলের উপর আমেরিকার একটা স্যাংশন আছে এবং ইউরোপের একটা স্যাংশন আছে, যার কারণে ওদের তেল বিক্রির যে মার্কেট সেটা কিন্তু অনেক সংকুচিত, যার জন্য ওরা বায়ার খুঁজে যে আমার তেল কে কিনবে। যার জন্য দেখুন ইন্ডিয়া রাশিয়া থেকে হিউজ পরিমাণে ক্রুড অয়েল কিনছে, এত পরিমাণে তারা কিনছে যে তারা দেশে পরে রিফাইন করে সারা ওয়ার্ল্ডে আবার সেল করছে। ইন্ডিয়া রাশিয়ান অয়েল বিক্রি করে হিউজ প্রফিট করছে। হ্যাঁ, আমাদের দেশে হয়তো অত রিফাইনারি নাই যে আমরা ওইভাবে তেল আমরা এক্সপোর্ট করতে পারবো রিফাইন করে। সেক্ষেত্রে অন্তত আমরা তো রাশিয়া থেকে ক্রুড অয়েল বা কিছু রিফাইন্ড অয়েল এইগুলো তো কিনে আমাদের এই ক্রাইসিস মোমেন্টটা আমরা সামাল দিতে পারি। কিন্তু সেক্ষেত্রেও আমাদের সরকার আমেরিকার পারমিশনের অপেক্ষায় বসে আছে, যদি আমেরিকা পারমিশন দেয় তাহলে কিনবে, না হলে কিনবে না। এখন দেখুন আমেরিকা কি ওইভাবে আপনাকে পারমিশন সহজে দিবে? আমার তো মনে হয় না ওইভাবে দিবে। কারণ বুঝতে হবে যে আমেরিকা রাশিয়ার তেলের উপর যে স্যাংশনটা দিয়েছিল যাতে রাশিয়ার মার্কেট সংকুচিত হয়, সেখানে তো আপনি চাইলে যাতে রাশিয়ার তেলের যে বায়ার অনেক অনেক বেড়ে যাক, এইভাবে চাইলেই তো আপনাকে পারমিশন ওইভাবে দেবে না। যাই হোক, আমাদের সরকারের এই ক্রাইসিস মোমেন্টে সকল বন্ধনী থেকে বেরিয়ে আসতে হবে যে আমরা কার কাছ থেকে কিনবো, আমরা কার পারমিশন নিব বা কি করব। তারপরে আমরা যে প্রতিবেশী দেশ ভারত, তার কাছে আমরা সাহায্য চেয়েছি, এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ, কারণ ভারত রাশিয়া থেকে হিউজ ক্রুড অয়েল কিনে সেটা রিফাইন করে বিশ্বের বিভিন্ন দেশে সেল করছে, তাদের অ্যাবিলিটি আছে এটা হেল্প করার। তারা অলরেডি হেল্প করছে, পাইপলাইনের মাধ্যমে কিছু তেল পাঠাচ্ছে, কিন্তু আমাদের যে কনজাম্পশন ক্যাপাসিটি তার জন্য এটা কিন্তু মোটেও যথেষ্ট নয়। এবার রান্না বান্নার যে গ্যাস এলএনজি, এটার যে একটা সংকট তৈরি হয়েছে, সেটা তো সরকারের একবারে 400 টাকা প্রতি সিলিন্ডার প্রতি দাম বাড়ানোতেই বোঝা যাচ্ছে। এখন আমার আশঙ্কা যে আগামী 2 বা 3 সপ্তাহ পরে কি হবে। 2 বা 3 সপ্তাহ পরে যদি এলএনজি যে সকল আমাদের মজুদ আছে সেটা যদি শেষ হয়ে যায়, নতুন করে যদি এলএনজির জাহাজ না আসে, সেক্ষেত্রে তো গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আপনি তো 3000-4000 টাকা দিয়েও আপনি গ্যাস সিলিন্ডার পাবেন না। সেক্ষেত্রে হয়তো আপনার পুরানো দিনের যে চুলা, কাঠের চুলা, সেই সিস্টেমে হয়তো আপনাকে ফিরে যেতে হবে। গ্রামের মানুষের হয়তো কোনো প্রবলেম হবে না, কারণ গ্রামের প্রতিটা বাড়িতেই প্রায় একটা কাঠের চুলা দিয়ে রান্না করার একটা সিস্টেম আছে। আজকাল গ্রামের দিকে মানুষ গ্যাসও অনেক ফ্যামিলি ব্যবহার করছে। বেশিরভাগ ফ্যামিলি যেটা দেখেছি গ্রামে, যে গ্যাসটা সবসময়ের জন্য ব্যবহার করে না, কিছু কিছু কাজ মাঝে মাঝে গ্যাসে করে, আর প্রধান যে রান্না বান্না এটা কাঠের চুলাই করে। কিন্তু সেক্ষেত্রে বড় প্রবলেম হচ্ছে যারা শহরে বাস করে তাদের। দেখেন, শহরের ফ্ল্যাট বা বাসা বাড়ি এমন ভাবে তৈরি যে এখানে কাঠের চুলা দিয়ে বাসার ভিতরে রান্না করা প্রায় অসম্ভবই আপনি বলতে পারেন। প্রথম কথা হচ্ছে কাঠের চুলাতে রান্না করার কোনো সিস্টেম এখানে করা নাই, এখানে সব জায়গায় গ্যাস দিয়ে রান্না করার সিস্টেমটা করা থাকে। আর তারপরে ধরলাম আপনি একটা কাঠের রান্না করা একটা চুলা কিনে আনলেন, কিন্তু কাঠের চুলায় যে ধোঁয়া তৈরি হয়, সেখানে শহরের যে ফ্ল্যাট বাড়ি বা বাসা বাড়ির ভিতর কাঠের চুলা দিয়ে রান্না করা এটা প্রায় অসম্ভবই আপনি বলতে পারেন। সেক্ষেত্রে একটা বিকল্প হতে পারে ইন্ডাকশন ওভেন। কিন্তু ইন্ডাকশন ওভেন নিয়ে যেটা দেখলাম,
সামনে গ্যাস এবং তেলের যদি ব্যাপক সংকট তৈরি হয়, সেক্ষেত্রে ব্যাপক বিদ্যুৎ সংকট তৈরি হবে, ব্যাপক লোডশেডিং দিতে সরকার বাধ্য হবে। তো সেক্ষেত্রে জনজীবনে একটা ভোগান্তি বা জনজীবন তো অতিষ্ঠ হয়ে যাবেই। আবার যদি আপনার কারেন্টই ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে তো ইন্ডাকশন ওভেনেও রান্না করা আপনার জন্য কতটা কনভিনিয়েন্ট সেটা একটা প্রশ্ন। তো যাই হোক, আমার মনে হয় সামনের দিনগুলো খুব খারাপ আসতেছে, একটা সংকটময় পরিস্থিতির দিকে দেশ আগাচ্ছে এই ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে। আমার মনে হয় এর থেকে আপাতত পরিত্রাণের একটা উপায় আছে, সেটা হচ্ছে ভারত যেমন রাশিয়া থেকে হিউজ পরিমাণ তেল কিনছে, বাংলাদেশেরও ওরকম কিনতে হবে, যেটা হরমুজ প্রণালী না দিয়ে অন্য রুটে যাতে বাংলাদেশ থেকে আসতে পারে। এক্ষেত্রে আমেরিকার চোখ রাঙানি বা এইসব ভয় পাইলে কিন্তু আসলে দেশের মানুষ বাঁচতে পারবে না। দেখেন, দিন শেষে বাসা বাড়িতে যদি সারাদিন বিদ্যুৎ না থাকে, রান্না বান্না করতে যদি মানুষ হিমশিম খায়, মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে। দিন শেষে মানুষ কিন্তু ওই দোষ সরকাররাই দিবে, কারণ এই তেল গ্যাস এইগুলো ইম্পোর্ট করার দায়িত্ব তো সরকারের না। এখন যুদ্ধ পরিস্থিতি হোক বা যে পরিস্থিতি হোক, মানুষের যখন জীবন দুর্বিষহ হয়ে ওঠে, মানুষ কিন্তু ওইগুলো খুব একটা মাথায় রাখে না যে ইরান যুদ্ধের জন্য এই সমস্যা হচ্ছে কি না হচ্ছে এই সেই। তখন কিন্তু মানুষ দোষটা কিন্তু সরকাররাই দিবে, কাঠগড়ায় কিন্তু সরকাররাই দাঁড় করাবে। তো একটা নতুন সরকার, তারা 1 মাসের কিছু বেশি সময় তারা ক্ষমতা গ্রহণ করেছে, তাদের জন্য আসলে খুব একটা চ্যালেঞ্জিং পিরিয়ডে তারা পড়ে গেছে। তাদের এই পরিস্থিতি বুদ্ধিমত্তার সাথে এবং যেটা দেশের জনগণের জন্য ভালো হবে, বিদেশের কোন দেশ কি রাগ করলো বা কি করলো ওটা চিন্তা না করে দেশের জনগণের জন্য যাতে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়, সেইভাবেই সরকারের চিন্তা করে সেই ধরনের ডিসিশন নেওয়া উচিত। তো দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।